নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। সারা বিশ্বে করোনা থাবা বসানোর পর থেকে খুব একটা আশার খবর কোনোদিনই শোনাতে পারেনি, কিন্তু এবার তারা আশঙ্কা আরো খানিকটা বাড়িয়ে দিল। হুয়ের বক্তব্য, পরিস্থিতি আরো খারাপ হতে পারে যদি স্বাস্থ্যবিধি না মানা হয়। স্বাস্থ্যবিধি না মানলে বিপদ বাড়বে, পরিস্থিতি আরো খারাপ হবে, এরকমই আশঙ্কার কথা শোনালো হু। খারাপের চেয়ে আরো খারাপ হবে বলেই মন্তব্য করেন হুয়ের প্রধান ট্রেডস অ্যাডহারম গ্যাব্রিয়েসাস। If governments do not clearly communicate with their citizens and roll out a comprehensive strategy focused on suppressing transmission and saving lives, if populations do not follow the basic public health principles of physical distancing, hand washing, wearing masks, coughing etiquette, and staying at home when sick, if the basics aren't followed, there is only one way this pandemic is going to go. It's going to get worse and worse and worse. আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, রয়েছেন চিকিৎসক কুণাল সরকার। আমরা প্রথমে ডক্টর সরকারের কাছে যাব। ডক্টর সরকার, হুয়ের যে বক্তব্য, অর্থাৎ স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যা খারাপ দেখতে পাচ্ছেন তার থেকে আরো খারাপ হবে, হুয়ের এই মতামত নিয়ে কি বলবেন? আপনারা কি সহমত পোষণ করেন যে পরিসংখ্যান রোজ আমরা তুলে ধরছি, যে পরিস্থিতির ছবি রোজ আমরা তুলে ধরছি বাজারে পথে ঘাটে, তাতে কি সেই অবস্থাতেই দাঁড়াবে? হলো যে 800 কোটি জনসংখ্যার এই পৃথিবীর মধ্যে যখন এমনই একটা সংক্রামক ইনফেকশন এসে যায়, তখন কিন্তু কিছুটা কিছু কিছু সমস্যা প্রায় অনিবার্য হয়ে দাঁড়ায় এবং এখনো জিনিস এই পরিস্থিতির মধ্যে আছে। এখন টেডরস যে কথাগুলো বলেছেন সেগুলো কিছুটা তার হতাশার থেকে, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাট দ্য মোমেন্ট খুব ঝামেলার মধ্যে আছে, কারণ এই সমস্যার সিংহভাগের জন্য কিন্তু তারাই দায়ী। কারণ সেই 15 থেকে 17 দিনের যে একটা কনফিউজিং পিরিয়ড ছিল, যেখানে চীনের কোলে বসে তারা এটা মানতে নারাজ ছিলেন যে এটা একটা সংক্রামক সমস্যা, এটা একটা এপিডেমিক থেকে প্যান্ডেমিকে যেতে পারে, তার এখন টেডরস বা ওয়ার্ল্ড অর্গানাইজেশন তাদের ফ্রাস্ট্রেশন দেখে। কেন দেখে? অর্থাৎ ডক্টর সরকার যেরকম বলছেন যে হুয়ের একটা কিন্তু ভূমিকা রয়েছে এখানে। হু প্রথম দিকে যে ভূমিকা দেখিয়েছিল তাদের, সেইখানে আরো বেশি সতর্ক হওয়ার প্রয়োজন ছিল হুয়ের। ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনার সঙ্গে যতবার কথা হয়েছে ততবার আপনিও বারবার বলেছেন যে স্বাস্থ্যবিধি মানুষ মানছেন না। কেন মানছেন না সেটা বোঝাই যাচ্ছে না, তারা নিজেদের বিপদও কি বুঝছেন না? যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যেই, যদি ধরি রোজ যে ছবি বাজার থেকে আরম্ভ করে রাস্তায় উঠে আসছে, তাতে কি হুয়ের কথাই সত্যি হতে চলেছে? না, আমি তোমাকে একটা কথা বলি যে আমরা ওই কুপলা রোজ মডেলের যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপের মধ্যে দিয়ে তো যাচ্ছি অতিমারিতে। যে আমরা প্রথমে সেলফ ডিনায়ালে ছিলাম, অর্থাৎ আমরা মানিনি করোনা বলে কোনো একটা রোগ আসতে পারে। তারপরে আমাদের ভীষণ রাগ হয়েছে করোনা আমাদের দেশে চলে এসছে বলে। তারপরে আমাদের ভীষণ একটা বার্গেনিং ফেজে আমরা ছিলাম যে ঠিক আছে চলো এসছে, কি করা যাবে। তারপরে একটা ডিপ্রেশন ফেজ হলো যে আর ভাল লাগছে না, কবে যাবে শিবুদা, কবে যাবে ডাক্তারবাবু, এই একটা ফেজ এলো। এখন এবারে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা নিয়ে আমায় চলতে হবে, এটা এত সহজে যাবে না, আমাকে সব কাজকর্মে ফিরতে হবে। তাই অ্যাকসেপ্টেন্স ফেজটা হচ্ছে 5 নম্বর ফেজ, আর প্রথম ধাপটা হচ্ছে ডিনায়াল ফেজ। তুমি যদি মাস্ক না পরো, স্বাস্থ্যবিধি না মানো, হাত না ধো, মুখ না ঘুরিয়ে কাশো, তার মানে তুমি 1 নম্বর ধাপে আছো। তা 1 নম্বর ধাপ থেকে 5 নম্বর ধাপে আসতে যদি তোমার 5 মাস সময় লাগে, তাহলে কোভিড যেতে তোমার দেশ থেকে 2 বছর থেকে 3 বছর সময় লেগে যাবে। সুতরাং আমরা যত তাড়াতাড়ি 5 নম্বর ধাপে অর্থাৎ অ্যাকসেপ্টেন্স ফেজে যাব, যত তাড়াতাড়ি আমরা এটা অ্যাকসেপ্ট করব যে স্বাস্থ্যবিধি মেনে চললে কোভিড রোগ থেকে নিবারণ শুধুমাত্র একটা সময়ের অপেক্ষা, এই রোগটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলেই তুমি কোভিডের সংক্রমণ ঠেকাতে পারবে। নইলে রোজ তুমি নতুন নতুন রেকর্ড করবে এবং আমাদের টিভিতে সেটা দেখতে হবে।
এখান থেকে আমরা ডক্টর সরকারের কাছে যাব। ডক্টর সরকার, আমরা এরকম ঘটনাও দেখেছি যে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক ব্যক্তি, মহেশতলার বাসিন্দা। তিনি প্রথমে করোনা পজিটিভ হন, তার চিকিৎসা হয়, সুস্থ হন, বাড়ি ফিরে যান, কিন্তু তারপর আবার তিনি করোনা আক্রান্ত হন। অর্থাৎ বারবার আক্রান্ত হওয়ার প্রবণতাটাও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাটা এই মুহূর্তে কতটা আবশ্যিক? কথাটা হলো যে বারবার আক্রান্ত হবার হলো খুবই অত্যন্ত সেকশন 2 and 3 সেটা কখনোই এই সংক্রমণের এক ক্যারেক্টারিস্টিক বলে আমরা মেনে নিতে পারি। আমাদের যেটা একটা এক্সেপশনাল ঘটনা ঘটেছিল তার প্রয়োজন। আমরা ডক্টর সরকারের কাছে যাব, কিন্তু তার আগে আরেকবার ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, যে ঘটনাটির কথা আমি বলছিলাম যে বাঙ্গুরে তিনি চিকিৎসাধীন ছিলেন, সুস্থ হলেন এবং তারপর বাড়ি ফেরার পরে আবারও করোনা আক্রান্ত হলেন, তাহলে এই সমস্যা তো আরো অন্য কারোর সঙ্গেও ঘটতে পারে? না, দুটো জিনিস, একটা হচ্ছে রিল্যাপস আর একটা হচ্ছে রেকারেন্স। রিল্যাপস হচ্ছে তুমি একটা কোভিড ভাইরাসের ইনফেকশন দেহে ছিল, তুমি নেগেটিভ পেলে, তুমি বাড়ি গেলে, আবার সেটা পজিটিভ হলো, অর্থাৎ কিছু জীবাণু তোমার দেহের মধ্যে ছিল, তারা আবার বড় হলো সংখ্যায় এবং তুমি পজিটিভ হলে, এটা হলো রিল্যাপস। আর রেকারেন্স হচ্ছে তুমি কোভিড নেগেটিভ হয়ে গেলে, তোমার দেহে কোনো কোভিড ভাইরাস নেই, কিন্তু তোমার দেহে পুনর্সংক্রমণ হলো, তোমার দেহের বাইরে থেকে আবার কোভিড ভাইরাস ঢুকলো। তো এই রিল্যাপস আর রেকারেন্স এর মাঝখানে দাঁড়িয়ে আছে ভ্যাকসিন। অর্থাৎ রিল্যাপস হলে আমার কোনো বক্তব্য নেই, রিল্যাপস যে কোনো ভাইরাল ইনফেকশন, আবার সেটা কমে যাচ্ছিল আবার বাড়লো, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। কিন্তু যদি রেকারেন্স হয়, অর্থাৎ আমার মধ্যে কোভিড ভাইরাস ঢুকলো, আমি ভালো হলাম, আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু আবার একটা বাইরে থেকে কোভিড ভাইরাস আমাকে দ্বিতীয়বার আক্রমণ করছে, এর অর্থ হচ্ছে আইদার আমি অ্যান্টিবডি তৈরি করতে পারিনি, সাফিসিয়েন্ট অ্যান্টিবডি তৈরি হয়নি, অথবা আগে যে কোভিড ভাইরাসটা ঢুকেছিল আর এখন যে কোভিড ভাইরাসটা ঢুকছে দুজন জেনেটিক্যালি আলাদা, এবং তার ফলে এই যে নতুন কোভিড ভাইরাসটা ঢুকছে তার বিরুদ্ধে আমার কোনো অ্যান্টিবডি বডিতে নেই। সুতরাং এই ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু ভ্যাকসিন কিভাবে আসবে এবং ভ্যাকসিন দিয়ে আমার কতটা হার্ড ইমিউনিটি আদৌ ডেভেলপমেন্ট হবে সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। কিন্তু আবারও তোমায় বলি, ভাইরাসটা তো 5 থেকে 6 মাস চলছে, সুতরাং একটা ইনফেকশন যাচ করতে লোকের বছরের পর বছর সময় লেগে যায়, তার কারণ ইনফেকশন বিভিন্ন সময় তার চরিত্র ডেভেলপ করে বিভিন্ন রকম ভাবে। আমাদের মানব দেহ ইনফেকশনের বিরুদ্ধে যে রেসপন্স, সেই রেসপন্সটাও বিভিন্ন সময় মানব দেহ পরিবর্তন করতে থাকে। সুতরাং আমাদের একটা অবজারভেশনে থাকতে হবে অ্যান্টিবডি কিভাবে তৈরি হচ্ছে, জীবাণু কিরম ভাবে প্রবেশ করছে, এবং আমার দেহে রিল্যাপস হচ্ছে না রেকারেন্স হচ্ছে, এই জিনিসটার জন্য আমাদের একটু সময়ের অপেক্ষায় থাকতে হবে। ঠিক এই জায়গা থেকে ডক্টর সরকারের কাছে যাবো। এই যে একটু সময়ের অপেক্ষার কথা বলছিলেন ডক্টর বন্দ্যোপাধ্যায়, এখানে যেভাবে সরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে তাতে উপসর্গগুলো তার শরীর থেকে চলে গেলে ছুটি দেওয়া হচ্ছে, শেষমেশ কোনো পরীক্ষা করা হচ্ছে না, এবং যখন একটা কোয়ারেন্টাইন পিরিয়ড তাকে রাখা হলো, সেই কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ার পরে আবার পরীক্ষা করা হলো, দেখা গেল তার শরীরে আবার করোনার প্রভাব পাওয়া যাচ্ছে এবং করোনা পজিটিভ তিনি রয়েছেন। তাহলে কোথাও কি ছুটি দেওয়ার নিয়ম, অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার যে নিয়ম, সেই নিয়মে পরিবর্তনের প্রয়োজন আছে এই মুহূর্তে? প্রয়োজন নেই, কারণ আমাদের একটা বাস্তবসম্মত পলিসি মেনে চলতে হবে। এখন যে সংখ্যায় আমাদের সংক্রমিত পেশেন্টরা বাড়ছে, আমাদের সরকারি দিন পেশেন্টদের থাকতে পারবো না, সেখানে হয়তো তাদের আমাদের সেকেন্ড নেগেটিভ বা ফার্স্ট নেগেটিভ টেস্ট আসার আগে তারা বাড়িতে গিয়ে 2-3 কারণ আমাদের ডক্টর সরকারের কাছে আমরা যাব। আমরা তার আগে আরো একটা বিষয় একটু দেখে নেব। যে কথা হুয়ের প্রধান বলেছেন, তার বক্তব্য যে ওল্ড নরমাল অর্থাৎ পুরনো পৃথিবীতে ফেরা অসম্ভব, এই নিউ নরমালকে আমাদেরকে মেনে নিতে হবে, এই কথাই বলেছেন হুয়ের প্রধান। তার বক্তব্য, পুরনো পৃথিবীতে আর ফেরা সম্ভব নয়, নিউ নরমালই ভবিষ্যৎ। I want to be straight with you. There will be no return to the old normal for the foreseeable future. I repeat, there will be no return to the old normal for the foreseeable future. But there is a roadmap to a situation where we can control the disease and get on with our lives. ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ওল্ড নরমালে আর ফেরা আমাদের পক্ষে সম্ভব নয়, হুয়ের প্রধান বলছেন,
তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা যেভাবে চলছি সেটাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হচ্ছে? না, যথেষ্ট সতর্কতা অবলম্বন হলে তো আর সংখ্যাটা এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তো না। পরিসংখ্যান বলছে আমরা যথেষ্ট সতর্ক নই। এবং ডক্টর টেড্রস যে কথাটা বললেন, পোস্ট করোনা যুগে আমাদের সমস্ত কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন আমি তোমাকে সহজ একটা উদাহরণ বলি, আমাদের এই ডাক্তারি করার পদ্ধতি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আমাদের মোস্টলি অনলাইন বেস ডাক্তারি হয়ে যাবে এবারে। ঠিক তেমনি তুমি একটা মাস্ক আমাদের শাড়ি জামা কাপড়ের মতো আমাদের দেহের একটা ইম্পর্টেন্ট অর্নামেন্ট হয়ে গেল। এবং তুমি দেখবে অনেক নামি দামি কোম্পানি এবারে বিভিন্ন ধরনের মাস্ক, বিভিন্ন নামি নামি ব্র্যান্ড লেখা মাস্ক, হ্যাঁ, এখানে পাশে দেখবে হয়তো নাইক লেখা আছে, এ পাশে দেখবে লেখা আছে অ্যাডিডাস, এবং সেটাই আমার একটা স্টাইল হয়ে যাবে টু ওয়্যার দিস। তো এটা আমাদের একটা সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে একটা সংস্কৃতি ছিল কারো বাড়িতে গেলে পা ধুয়ে দেওয়া, গুরুজনদের বা কোনো গুরুজি আসলে। এরপরে আমাদের প্রত্যেকের বাড়িতে যাওয়ার সময় দেখবে সবার আগে একটা বেসিন থাকবে, আমাদের হাত ধুয়ে সেই বাড়িতে ঢুকতে হবে, মাঝে মাঝে উঠে হাত ধুতে হবে। এগুলো আমাদের সংস্কৃতির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে। কিন্তু এরপরেও বলবো ধারণের ধরনটাই বদলে যাবে। এখানে যে প্রশ্নটা আমি ডক্টর সরকারকে আগে করেছিলাম, ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকেও জানতে চাইবো যে সরকারি হাসপাতাল থেকে যে নিয়ম মেনে ছুটি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি আরো খানিকটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? আমি উত্তর দেব। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, যেটা কুণালদা বলছিলেন যে আমাদের এখনো অবধি যে মেথডটা আছে, কোনো পেশেন্ট যদি মাইল্ড সিমটমেটিক হয় এবং সেই পেশেন্টের যদি 7 থেকে 10 দিন কোনো সিমটম না থাকে, তাহলে আমরা সেই পেশেন্টকে টেস্ট না করে ছেড়ে দিতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই পেশেন্টের 7 দিন বা 10 দিন বাদে যদি আমাদের টেস্ট করে পজিটিভ হয়, তাহলে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। আমি তোমাকে একটা কথা বলি, কোন লোক টেস্ট পজিটিভ মানেই সে কিন্তু সংক্রামক নয়। সংক্রমণ নির্ভর করে তার ভাইরাল শেডিং এর উপরে, মানে সে কতটা ভাইরাস তার মুখ, লালারস, কথাবার্তার মধ্যে দিয়ে নিঃসরণ করছে। সেই নিঃসরণটা নির্ভর করে তার সিমটম কিরম জায়গায় রয়েছে। কোনো পেশেন্ট তার যদি ভাইরাস নিঃসরণ অনেক বেশি হয়, তার সিমটম সাধারণত দেখা গেছে সহজে নেগেটিভ হবে না। কিন্তু কোনো লোক যদি দীর্ঘদিন ধরে পজিটিভ থাকে, এর অর্থ এই নয় যে সেই লোকটা থেকে অন্য লোকের মধ্যে ভাইরাস সংক্রামিত হয়। এই তথ্যের উপরে ভিত্তি করেই বলা হয়েছে কোনো লোক যদি সিমটম অর্থাৎ উপসর্গবিহীন হিসাবে 7 থেকে 10 দিন থাকে, তাহলে তাকে টেস্ট না করে ছেড়ে দেওয়া যেতে পারে এবং সে বাড়িতে গিয়ে 7 দিন আইসোলেশনে থাকবে। এই 7 দিন আইসোলেশনে পরে সে বেরোবে, অর্থাৎ 10 + 7 17 দিন হয়ে গেল। 17 দিন পরে কোনো লোকের যদি উপসর্গ না থাকে, তাহলে এটা খুব আনলাইকলি সেই লোক থেকে আর অন্য কোনো লোকের মধ্যে ভাইরাসের সংক্রমণ হওয়া। অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ ডক্টর সরকার আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। যত মানুষ করোনা আক্রান্ত তার 12% সংক্রমণ হচ্ছে ভারতে। গত 1 মাসে এদেশে আক্রান্ত হয়েছেন 5.5 লক্ষেরও বেশি মানুষ। সংক্রমণ বাড়ছে, আক্রান্তের নিরিখে ভারত এগোচ্ছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে দৈনিক করোনা সংক্রমণের 12% ভারতে। 30শে জুনের পর থেকে ভারতে সংক্রমণ বেড়েছে হু হু করে। গত শনিবার থেকে গড়ে 26,000-এর বেশি আক্রান্ত। ভারতে কিভাবে বাড়ছে করোনা, স্পাইক কতটা ভয়ঙ্কর? 14 জুন ভারতে আক্রান্ত ছিলেন 3,20,922 জন। 13 জুলাই দেশে মোট করোনা আক্রান্ত 8,78,254 জন। 1 মাসে দেশে সংক্রমিত হয়েছেন 5,57,332 জন। তথ্য বলছে সারা বিশ্বে দৈনিক সংক্রমণের 12% আক্রান্ত হচ্ছেন এই দেশে। কিছুতেই কাবু করা যাচ্ছে না কোভিডকে। হটস্পটগুলিতে কড়াকড়ি করা হচ্ছে নতুন করে। এই রাজ্যেও কন্টেইনমেন্টগুলিতে চলছে লকডাউন। কড়া নজরদারি, বিধিনিষেধ কেন জরুরি? 13 জুলাই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত 31,448। গত 5 দিনে রাজ্যে করোনা আক্রান্ত 6,627 জন। 1 জুলাই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 19,170। গত 13 দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন 12,278 জন। 24শে জুন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 15,173। 12 জুন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 10,244। 30শে মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 5,130।
পরীক্ষা বেড়েছে, করোনাও বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভারতে এখনো গোষ্ঠী সংক্রমণ হয়নি, তবে হু সম্প্রতি মেনে নিয়েছে কোভিড ভাসছে বাতাসে। অতএব ভাইরাসকে হারাতে এখনো পথ সেই একটাই, সচেতনতা। চোখ কান খোলা রাখার সঙ্গে জরুরি নাক মুখ ঢেকে রাখা, মাস্কে। নিউজ 18 বাংলা। কাল মাধ্যমিকের রেজাল্ট আউট, ফল জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলায়, ক্লিক করুন news18bangla.com এ। মাধ্যমিকের রেজাল্ট জানুন আমাদের ওয়েবসাইটে www.news18bangla.com। লিখুন রোল নাম্বার সঙ্গে ডেট অফ বার্থ আর তারপর ক্লিক করুন চেক রেজাল্টে। এক ক্লিকেই পেয়ে যান মাধ্যমিকের ফল। এরপর